বাহ, সুন্দর সুন্দর রিংটোন। এখানে পিএইচপি এইচটিএমএল নেওয়ার কোনো কিছু যায় আসে না যদি আপনি এইচটিএমএল পেজই করেন। যদি আপনি এখানে ইনপুট নেন, এটা পিএইচপি ও এইচটিএমএল কিছু যায় আসে না। কিন্তু আমরা যেহেতু ওয়াদা করছিলাম যে সব পেজ পিএইচপি করবো, ওই জন্য আমি পেজের এক্সটেনশন পিএইচপি দিলাম। ঠিক আছে। আমরা যদি ইউজারের কাছে ডাটা নেই, আমরা বিভিন্ন সময় শুনছি না ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা কি জিনিস? ফর্ম কি? ফর্ম হচ্ছে একটা কাঠামো, একটা ফর্মে বা একটা সাজানো একটা জিনিস। আপনাদের সবার কাছে যদি আমি কিছু ডাটা চাই যে আপনাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট আমাকে লিখে দেন, ও নাম আগে লিখবে, তারপর কন্ট্যাক্ট লিখবে, তারপর ইমেল অ্যাড্রেস লিখবে, তারপর ফেসবুকের প্রোফাইল লিংক দিবে, তারপর দেখা গেল অ্যাড্রেস দিছে। আপনি আবার ওটা উল্টা সিকোয়েন্সে দিবেন। তার কারণে আমি যখন আপনাদের ডাটা দেখতে যাবো আমাকে খুঁজে বের করতে হবে, কারণ একটা ফরম্যাটও তো নাই যে যেমনি খুশি লিখছেন। ও মায়ের নাম লিখছে, ওর মায়ের নাম লেখেনি। ঠিক আছে। একজন কন্ট্যাক্ট দিছে, একজন দেয় নাই, একজন ইমেল দিছে, একজন দেয় নাই। হ্যাঁ। তো এই জন্য আমি করবো কি, আপনাদের কাছে যখন ডাটা নিব তখন একটা কাগজে আমি দাগ টেনে টেনে দিব। দেওয়ার পর করবো কি, নাম, তারপরে ঠিকানা, তারপরে মোবাইল, তারপরে যা আছে বাবার নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো আমি ফরম্যাট করে সব করে ফটোকপি করে সবাইকে একটা শীট দিব। তাতে করে কি ইনশিওর হলো যে আমি যেই, আপনারা সবাই ডাটা একভাবে দেন, একভাবেই সাজা দেন, এবং কি ডাটা দিবেন সেটাও আপনারা বুঝতে পারবেন। এই জন্যই তো ফর্মটা করা হয়। একটা সফটওয়্যার যখন আমরা এন্ট্রি নিব, ইউজারকে স্পেসিফিক ভাবে বলতে হবে আপনি এই এন্ট্রি দেন। ঠিক আছে। এখন ইউজারকে যদি আমি স্পেসিফিক ভাবে বলি আপনি নাম, কন্টাক্ট আর ঠিকানা এন্ট্রি দেন, নাম, কন্টাক্ট আর ঠিকানা, তাহলে ইউজারের কাছে কি আমি নামটা নিয়ে প্রসেস করব, তারপর ঠিকানা নিয়ে প্রসেস করব, তারপর হচ্ছে তার কন্টাক্টটা নিয়ে প্রসেস করব, তিনটা আলাদা আলাদা প্রসেস করব, নাকি তিনটা দিবে সে, তারপর আমি তিনটা একসঙ্গে প্রসেস করে দেখবো? তিনটা একসাথে প্রসেস করে দেখবো, তাই না? ওকে। তাহলে আমার একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে যে এই কয়টা ডাটা আমি একসাথে প্রসেস করব, নাকি? এমন কি কখনো হয় যে আপনি যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন শুধু নামটা দিলেন, তারপরে 1 মাস পর ঠিকানা দিলেন, তারপরে 1 মাস পর কন্ট্যাক্ট নাম্বার দিলেন, এইভাবে হয় নাকি সব একসাথে দিয়ে আপনি রেজিস্টার করতে হয়? সব একসাথে দিতে হয় না? তাহলে কিছু ডাটার সেট থাকে, এগুলো একসঙ্গে দিতে হয়, একসঙ্গে প্রসেস হয়। তাহলে এই একসঙ্গে যেই যেই ডাটাগুলো প্রসেস হবে সেগুলোর জন্য আপনার একটা ফর্ম ট্যাগ নিতে হবে, এটা সম্পূর্ণ এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে। এই ফর্ম ট্যাগটা, এই এইচটিএমএলটাই সার্ভারে ডাটা পাঠিয়ে দিবে, ইউজারের ডাটা, এর ভিতরে যা যা কন্ট্রোল আছে সেগুলো ডাটা সার্ভারে পাঠিয়ে দিতে হবে। এন্ড সার্ভারে সে পাঠাইতে পারে, কুরিয়ার করতে পারে, অথবা পোস্ট অফিসে পোস্ট করতে পারে। এখানে পোস্ট আছে আর গেট আছে, দুইটা মেথড আছে। তো আমরা বাই ডিফল্ট এই মেথড আমাকে দিতেই হবে, এবং আমরা বাই ডিফল্ট আপাতত শুধু পোস্ট ইউজ করি, যে পোস্ট মেথডে সে সার্ভারে ডাটা পাঠাক, আমার কিছু নেই, সে এমনিই পাঠাবে। আর এখানে আমরা অ্যাকশন দিই, সার্ভারে তো একটা ঠিকানা লাগবে, যে সার্ভারে কোন পেজে, কোন প্রোগ্রামিং পেজে এই ডাটাগুলো যাবে। তো আমি এটা ফাঁকা দিলাম, কারণ আমি চাচ্ছি P1 এর কাছেই যাক। কোনো যদি এখানে কিছু লেখা হয়, ফাঁকা লেখা হয়, তাহলে সেম পেজেই যায়। তাহলে এই ফর্ম ট্যাগটা আমরা যেহেতু শুরু করলাম, এইচটিএমএল এর ধর্ম বিবেচনা করে আমাদের এটা শেষ করতে হবে। তাহলে ফর্ম একটা ট্যাগ আমরা শিখলাম, যেটা মেথড আর অ্যাকশন দিতে হয়। সাধারণত অ্যাকশনে আমরা ফাঁকা দিই, আর মেথডে আমি পোস্ট দিলাম, গেটও দেওয়া যাইতো। এখন এর ভিতরে আমার কিছু কন্ট্রোল বা কিছু এলিমেন্ট তৈরি করতে হবে। তো প্রথমে আমি নেম নেওয়ার জন্য একটা এলিমেন্ট তৈরি করব। ওই জন্য ইউজারকে বলে দিচ্ছে নেম। নেমের পরে আমি লিখতেছি কি, এইচটিএমএল ট্যাগ ইনপুট। ইনপুটের টাইপে গিয়ে আমরা দেখতেছি অনেকগুলো টাইপ আছে। বাটন, একটা বাটন দেখাবে যেখানে ইউজার ক্লিক করতে পারবে, কিন্তু ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের কোড রান করাইতে পারবেন, আর কিছু হবে না। চেক বক্স, মানে যেখানে আমরা চেক করতে পারি। আপাতত চেক বক্স এগুলোর ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা না দিয়ে আমি যাচ্ছি একদম হচ্ছে টেক্সটে, টেক্সট। এবং এটার একটা নাম দিতে হবে। নামটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলতেছি না, তবে ইম্পর্টেন্ট যে সেটা বলতেছি। নাম হচ্ছে নাম, কারণ এখানে ইউজার নাম দিবে, এতটুকুই। তারপরে আমরা একটা লাইন ব্রেক দিই, লাইন ব্রেক দিই। ঠিক আছে। এরপর নামের পরে আমি নিতে চাচ্ছি কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের পরে একটা লাইন ব্রেক দিই, এবং এখানে আমি একটা ইনপুট নেই, এবং ইনপুটের টাইপ দিই হচ্ছে টেক্সট, এবং এটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট। খুব সাবধানে, যার জন্য হচ্ছে সেই নামটাই দিচ্ছি। আবার বলতেছি নামটা খুবই ইম্পর্টেন্ট। একটা লাইন ব্রেক নেই। এবার আমি নিব অ্যাড্রেস। অ্যাড্রেস তো বিভিন্ন অনেকগুলো লাইন নিতে পারে, এই জন্য আমি নিচ্ছি হচ্ছে ইনপুট। ইনপুটের টাইপ হচ্ছে, ও এখানে আমরা ইনপুট নিবই না আসলে, আমরা এখানে নিব টেক্সট এরিয়া, এবং টেক্সট এরিয়ার নাম দিব হচ্ছে অ্যাড্রেস, এবং টেক্সট এরিয়া আমি আলাদাটাকে শেষ করব, এটা একটু ডিফারেন্ট।
তারপর এগুলোতে ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে ইউজার যাতে আমাকে বলতে পারে হ্যাঁ আমি ইনপুট দিয়ে দিছি এখন প্রসেস করেন, ওই জন্য আমি নিব ইনপুট। ইনপুটের টাইপ নিব হচ্ছে আমি সাবমিট, এবং এটার নাম আমি দিব হচ্ছে সাবমিট, এবং এটার ভ্যালু ইকুয়াল টু যদি আমি দেই সাবমিট অথবা সেট অথবা প্রসেস, যেটাই দিই না কেন। এবার আমি ডিজাইনে গিয়ে দেখি আমার একটা নেম আসছে, নেমের সাথে একটা টেক্সট বক্স আসছে, কন্টাক্ট আসছে এর সঙ্গে একটা টেক্সট বক্স, অ্যাড্রেস আসছে এর সঙ্গে একটা টেক্সট এরিয়া, আর একটা বাটন আসছে যেটার ভিতরে সেভ লেখা, মানে ভ্যালুতে আমি যা দিতাম এখানে তাই লেখা থাকতো। একটু দেখতেছি অন্যগুলোর সাথে এটা মিলতেছে না, তার মানে হচ্ছে এই যে নেমের পরে আমি লাইন ব্রেক ইউজ করিনি, ছোট মিস্টেক। এখন যদি আমি ডিজাইনে যাই আমি দেখতেছি পেজটা, তাহলে এখানে আমি কোনো পিএইচপি কোড করছি না এইচটিএমএল কোড করছি, জাস্ট র প্লেন এইচটিএমএল। এখন আমি যদি আমার সাইটে যাই, আমার এই সাইটটাতে ঢুকে আমার দেখতে হবে, তাহলে 6 এ যাই, p1.php তে যাই, আমি দেখছি সুন্দর আসছে, ইউজার লিখতে পারতেছে, সেভ দিলেই এই ডাটাটা পিএইচপির কোনো পিএইচপির কোড না থাকা সত্ত্বেও শুধুমাত্র এইচটিএমএল এ এই যে সেভ করার সাথে খেয়াল করে দেখবেন এই যে নিচের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মাউসের জায়গাটা, এই জায়গাটায় দেখবেন প্রোগ্রেস হচ্ছে। তার মানে এখানে আমি ভিতরে যা যা লিখছি তারপর অনেক ইনফরমেশন যায়। আপনি একটা পেজ যখন সার্ভারে রিকোয়েস্ট করেন তখন আপনি কোন পিসি থেকে রিকোয়েস্ট করছেন, আপনার ইউজার নেম কি, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম, তার ভার্সন কত, ব্রাউজারের ভার্সন কত, স্ক্রিপ্ট সাপোর্ট করে কিনা, এই করে কিনা, ওই করে কিনা, আপনার কুকি কি কি আছে, কুকিতে কি কি আছে, সেশন সাপোর্ট করে কিনা, হিউজ ডাটা যায়। ওই ডাটাগুলো ধরতে পারি আমরা। তার আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস, সব ধরা যায়। সে যাই হোক, অনেক ডাটা, সেগুলো যায় যাক, ওগুলো নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নেই। আপাতত মাথা ব্যথা নেম, কন্টাক্ট আর অ্যাড্রেস আসলে কিন্তু সার্ভারে গেছে, এইচটিএমএল এতটুকু কাজ খুব পারে, সে পোস্ট মেথডে ডাটাগুলো সার্ভারে দিয়ে আসছে। সার্ভারে কাকে দিয়ে আসছে, যেহেতু অ্যাকশন বা ঠিকানার জায়গায় কিছু লেখা নাই সেহেতু সে এই পেজেই দিয়ে আসছে। কারণ এটা যে সার্ভারে যায় ডাটা পাঠায় সেটার একটা আমি প্রমাণ দিতে পারি। সেই প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে আরেকটা পেজ নেই, এই পেজের নামে আমি দিই প্রো ডট এইচটিএমএল। ভুল হয়েছে, অনেকগুলো প্রসেস বানাইতে হবে, আমি প্রো 1 দিলাম, প্রো এইচটিএমএল, তাই না? এর ভিতরে কোনো এইচটিএমএল কোড লাগবে না, এখানে বলি দিস ইজ প্রসেস 1 পেজ, এই সাথে দিয়ে দিই। এবার এখানে অ্যাকশনের জায়গায় আমি বলি pro1.html। এবার যখন আমি এই পেজটা রান করব, আল্লাহ কোনায় গেছে এতে, এই তো, এই যে ডাটা দিলাম, সেভ দিব, দেখছেন সার্ভারে গিয়ে কিন্তু পুরো 1.html এসে পৌঁছে গেছে এবং ডাটাগুলো সে এখানে দিছে। তাহলে আমরা দেখলাম যে কোনো প্রকার পিএইচপি এসপি কোড না লিখে আমরা ডাটা পাঠাইতে পারি, কিন্তু ডাটা পাঠাতে লাভ নাই যদি ধরতে না পারি। ডাটা ধরতে না পারলে বা রিসিভ করতে না পারলে কোনো লাভ আছে? এই ডাটা রিসিভ করতে গেলে আর এইচটিএমএল এর কোনো ভ্যালু নাই। এইচটিএমএল এইটা আর পারে না, সে পাঠাইতে পারে কিন্তু ডাটাটা ধরতে পারে না। এখন আমার ডাটা ধরতে হবে কোথায়? পুরো 1.html না? ওকে, পুরো 1.html আমি ডাটা ধরতে গেলে আমার এখানে অবশ্যই পিএইচপি আর এসপি ট্যাগ লাগবে। যদি এর ভিতরে আমি পিএইচপি ট্যাগ লিখি এইচটিএমএল পেজে এটা সার্ভার আর বুঝতে পারবে না, এটা তো এইচটিএমএল পেজ। ওই জন্য এর ভিতরে আমি স্ক্রিপ্ট লিখলে কোন স্ক্রিপ্ট লিখবো সেই অনুযায়ী এর এক্সটেনশন দিতে হবে। যদি আমি এসপি এর কোড করতাম তাহলে এর এক্সটেনশন হচ্ছে এসপি, কিন্তু দুঃখজনক ভাবে আমি পিএইচপি এর কোড করবো, ওই জন্য এর এক্সটেনশন আমি করে দিলাম কি পিএইচপি। এবং এই পেজটা এবার আমি ওপেন করব, ওপেন করে এর ভিতর আমি পিএইচপি ট্যাগ নিব, নেওয়ার পর আমাকে ডাটা ধরতে হবে, ঠিক আছে? এখন আসলে এই কিন্তু ডাটা যে সার্ভারে ওইভাবে পাঠায় এই পেজের উপর সাবমিট করে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এই ফর্মটার মেথড বলা হয়েছে পোস্ট, আর এর ভিতরে নেম নামে একটা কন্ট্রোল আছে, কন্ট্যাক্ট নামে একটা কন্ট্রোল আছে, এবং অ্যাড্রেস নামে আর একটা কন্ট্রোল আছে, এবং সাবমিট নামে আর একটা কন্ট্রোল আছে। 4টা কন্ট্রোল আছে এই ফর্মের ভিতরে। পিএইচপি তে বাই ডিফল্ট একটা অ্যারে আছে, সেটা হচ্ছে একটা না কিছু অ্যারে আছে, $পোস্ট, $গেট, এগুলাকে আগে থেকে ডিফাইন করা। এগুলোকে বলা হয় সুপার গ্লোবাল অ্যারে। গ্লোবাল অ্যারে বললেও আমরা বুঝতাম, সুপার গ্লোবাল কেন? কারণ গ্লোবালটা তো আপনাকে তৈরি করতে হয় এবং গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করতে হয়, গ্লোবাল কিওয়ার্ড দিতে হয়। আর এই $পোস্ট, গেট, এনভায়রনমেন্ট, সার্ভার এগুলো আগে থেকে পিএইচপি তে তৈরি করা আছে, যার কারণে এটা হচ্ছে সুপার গ্লোবাল। আপনি যখন ফর্মের মেথড দিবেন পোস্ট, তখন $পোস্ট অ্যারের ভিতর নেম নামে একটা কি তৈরি হয়েছে, যেটার ভিতর ভ্যালু হিসেবে চলে গেছে এই কন্ট্রোলারতে ইউজার যা দিয়েছে তাই। একইভাবে কন্টাক্ট নামে আরেকটা কি তৈরি হয়েছে, আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করছি না? মনে আছে 2টা ক্লাস আগে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে কাজ করছি।
যে অ্যারের ভিতর নাম স্টুডেন্টের ভিতর নেম রোল কন্টাক্ট দিয়ে দেওয়া গেছে, তাহলে এখানে অ্যাসোসিয়েটিভ এর সে অটোমেটিক তৈরি করে। ডলার পোস্ট তো আগে থেকে আছেই, তার ভিতর নেম নামে একটা কি তৈরি হবে, কন্টাক্ট নামে, অ্যাড্রেস নামে আর সাবমিট নামে, এগুলো আবার পাওয়া যাবে। তার প্রমাণ দেখি, এখানে আমরা প্রিন্ট করি নেম। ওকে, নেম কই আছে ভাই? আমরা তো জানি যে পোস্ট হয়ে যেই পেজ থেকে পোস্ট হয়ে আসছে, তাহলে অটোমেটিক $_ পোস্ট ভেরিয়েবলে সে ঢুকে গেছে, মানে এটা সুপার গ্লোবাল অ্যারে, এইভাবে প্রিন্ট করলে তো হবে না, এর ভিতর বলতে হবে নেম। তাহলে এখানে আমি নেমের ভ্যালু পাবো। তাহলে ফর্মের মেথড যদি পোস্ট হয়, উদ্ধার করার সময় আমার $_ পোস্ট লিখতেই হবে। তারপর এর ভিতরে কোনটা লিখতে হবে, যে কোনটার ভ্যালু আমি চাচ্ছি। যদি নেমের ভিতরে ইউজার কি লিখছে সেটা চাই, তাহলে সেটার নামটা আমাকে এই অ্যারের কিতে লিখতে হবে। তাহলে আমি কি জন্য বলছিলাম এই কন্ট্রোলগুলোর নাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার বোঝা গেছে? মানে এখানে আমি যেই নাম দিব এই নাম দিয়েই তো ওইখানে রিড করব। তাহলে এখানে এসে আমি নেমটা পাইছি, এখানে এসে ডট দিয়ে আর একটা বিআর দিই, কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে আসুক, তাই না? নেম লেখাটা সুন্দর হয় নাই, এবার সুন্দর হইলো। এবার আমি কপি করি, আচ্ছা সাবমিটের ভ্যালু তো আমার আর ধরার দরকার নেই। নেমের পরে কি ছিল ভাই? কন্টাক্ট। তাহলে এখানে কি লিখতে হবে? এই তো বুঝে গেছেন ব্যাপারটা। তারপরে এখানে আর এখানে এটা থাক, সাবমিট টাবমিটার দরকার নেই। সাবমিটের ভ্যালু ধরে আমি কি করতাম? এবার আমি এখানে এসে ব্যাক করি, ব্যাক করে একটু রিফ্রেশ করি। এবার এখানে আমি নেম দিয়ে হচ্ছে আর কন্টাক্ট দিয়ে হচ্ছে 01717 420 ঠিক আছে? আর ভয় পাওয়ার কিছু নাই, কেউ নড়বেন না, অন্ধকার হোক আর যাই হোক, আমি সব দেখতে পারি। দিব সেভ। তাহলে আমি দেখতেছি যে ঠিকঠাক ভাবে নেমটা আমি ধরতে পারছি, কন্টাক্টটা ধরতে পারছি এবং অ্যাড্রেসটাও ধরতে পারতেছি। তাহলে এই দ্বিতীয় প্রসেস পেজটা যদি আমার প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম হইতো, আর প্রথম পেজটা যদি কন্ট্রোলার নাম হইতো কিছু একটা, তাহলে এখান থেকে আমি যা পাচ্ছি ওখানে এতে আমি পোস্টের ভ্যালুটা ধরাই দিতাম। তাহলে আগের প্রোগ্রামগুলোতে আমরা ইউজার ইনপুট সাজিয়ে দিতে পারবো না? ইজি ব্যাপার, ইউজার ইনপুট দেওয়া খুব সহজ ব্যাপার। তাহলে আমরা ফর্ম থেকে ইউজার ইনপুট নিতে পারতেছি, পাক্কা? তাহলে ফর্ম থেকে ইউজার ইনপুট আমরা খুব সুন্দর নিতে পারলাম। এখানে একটা ব্যাপার আছে, কোনো কারণে বললো আমার নাম্বার স্পেশাল, আমিও স্পেশাল, সে নাম্বারের আগে HTML ট্যাগ দিয়ে দিল, দিব স্যার? মজার না ব্যাপারটা? ট্যাগটাও কিন্তু পোস্ট হয়ে গেছে এবং এভাবে প্রিন্ট হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। এই তো ভালো। জরুর আপনি একটু আমাকে 2 ঘন্টা পর ফোন দেন, আমি একটা ক্লাসে তো। হ্যাঁ, ফোন দেন 1.5 ঘন্টা পর। হ্যাঁ 1.5 ঘন্টা পর দিলেই হবে। ঠিক। তাহলে এইভাবে ইউজার ইনপুট দিয়ে আমার 12টা বাজে দিতে পারবে। ধরুন এখানে একটা বাজে সাইটের লিংক দিয়ে দিল আই ফ্রেম করে, অথবা জাভা স্ক্রিপ্ট দিয়ে বাজে সাইটের রিডাইরেক্ট করার একটা লিংক দিয়ে দিল। এই জিনিসটা মাথায় রাখেন, আমি সলিউশন দেখাই দিব কিন্তু এখন না। এখন আমরা দেখলাম যে পোস্ট করা যায়। ওকে, এবার আমরা P1 এবং Pro1 এই দুটাকেই কপি করি, পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করে এটার নাম দিয়ে দিই P2, ওপেন করি এবং এটার নাম আমরা দিয়ে দিই হচ্ছে Pro2। এই বুঝলো কেমনে? এবার P2 তে এসে আমরা এখানে বলি হচ্ছে Pro2 তে যাবে। মেথড যেহেতু আরেকটা আছে সেটাকেও টেস্ট করি, git2, ঠিক আছে? এইবার আমরা রান করি, কত চলে গেছে। তাহলে Pro1 এ যাই। সরি, Pro1 এ তো আমরা ডাইরেক্ট যাইতে পারবো না, ডাইরেক্ট যেতে পারবো না, আমরা যাব হচ্ছে কি কোথায়, P2 তে। P2 তে গিয়ে আবার দেই সেই আবুল এবং আবার সেই বিখ্যাত কন্টাক্ট আর অ্যাড্রেস দিলাম 9, দিব সেভ। তাহলে সে মাইন্ড করছে। ঘটনা কি আগে কাজ করলে এবার কাজ করলো না কেন? আমি কি ভুলে গেছি নাকি? আসলে ভুলি নাই, এখানে মেথড গেট আর অ্যাকশন হচ্ছে Pro2। তাহলে Pro2 তে আমরা পোস্ট দিয়ে প্রিন্ট দিছি,
এবার তো ডাটা পোস্ট দেবো, মেথড তো এবার পোস্ট বলা হয়নি। আমার চিঠি আসছে হচ্ছে পোস্ট অফিসে, আর আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে চিঠি চিঠি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, যেহেতু এবার ডাটা আসছে গেটে, আপনাকে কি দিতে হবে এবার? গেট। তাহলে এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে ব্যাক করি, রিফ্রেশ করে একবার দিব স্যার। তাহলে পোস্টেও ডাটা যায়, গেটেও ডাটা যায়। পার্থক্য হচ্ছে আমি যদি পোস্টেরটা আরেকবার দেখি, প্রথমটা যে P1, এখানে আমি সেম সেম ডাটা লিখি, আবুল সেভ, এটাও এই পেজে আসছে, ইউআরএল দেখেন ঠিক আছে। বাট যখন আমি গেটে পাঠাইছি তখন দেখেন ইউআরএল ঠিক নাই, ইউআরএল পর্যন্ত আছে, তারপরে হোয়াট নিচে, মানে ইউআরএল এর পরে আমি এক্সট্রা কিছু ডাটা পাঠাইতাম চাই, সেই ডাটার প্রথমটা হচ্ছে নেম, নেমের ভিতর আছে আবুল, এন্ড আরেকটা আছে কন্টাক্ট যেটার ভিতর আছে এই, আর একটা আছে অ্যাড্রেস যেটার ভিতর আছে 9, আর একটা আছে হচ্ছে সাবমিট ইকুয়াল টু সেভ। তার মানে পোস্ট আর গেটের একটা বড় ডিফারেন্স হচ্ছে গেটের ডাটাটা ইউআরএল এর সঙ্গে জুড়ে যায়, আর পোস্টের ডাটাটা ব্যাক এন্ডে যায়, যার কারণে পোস্টের ডাটা কেউ দেখতে পারে না, বুঝতে পারে না, চেঞ্জ করার তো প্রশ্নই আসে না। বাট গেটের ডাটা একবার এই পেজে আসছে, তাকে আমি বলছি হ্যাঁ আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখন এই শয়তান করবে কি, হ্যাঁ আবুলের বদল এখানে দিয়ে দিবে বুলবুল, চেঞ্জ হয়ে গেল। তাহলে গেটের ডাটা যেহেতু ইউআরএল এ যায়, গেটের ডাটা সিকিউর না, উপরে দেখা যাচ্ছে, সব ডাটা দেখা যাচ্ছে। আরো কিছু ব্যাপার আছে, যদি পারফরম্যান্সের বিচার করি তাহলে গেটের ডাটা অনেক আগে যাবে, পোস্টের ডাটা পরে আসবে। কিন্তু সব জায়গায় শুধু পারফরম্যান্সই ব্যাপার না, ঠিক আছে, সব জায়গায় পারফরম্যান্সই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আরো কিছু আছে। গেটের লিমিটেশন হচ্ছে 2 কিলোবাইট পর্যন্ত ডাটা দিতে পারে। তারপরে গেটের আরেকটা লিমিটেশন যে ইউআরএল থেকে নষ্ট করে দিচ্ছে, ডাটাটা চোখের সঙ্গে যাচ্ছে। পোস্টের আবার কোনো লিমিটেশন নাই, যত খুশি ডাটা যাক, কোনো লিমিটেশন নাই, পারফরম্যান্স কম হলে কি হবে, সব ধরনের মানুষে পাঠাইতে পারে। বুঝতে পারছি? এখন ইউজারের ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইউজার আসলে ইনপুট দিবে, ডাটাগুলো ইউআরএল এ যাবে, এটা একটা ঝামেলার ব্যাপার, ডাটাগুলো সে দেখবে। এই জন্য আমরা আসলে ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই ইউআরএলটা ইউজ করব না, বা গেট মেথডটা ইউজ করব না। গেট মেথড আমরা কখন ইউজ করব, তার অ্যান্সার হচ্ছে এই প্রোগ্রামটা একটু দেখি, নিউ ফাইল ppp underscore get dot php। এই পেজটা কোন পেজ থেকে আসছে? কোন পেজ থেকে কিন্তু পোস্ট গেট হয়ে আসে নাই, আসছে? তাহলে এই পেজে আমি খামাকা প্রিন্ট করে দেই, প্রিন্ট $_ get to id, এমনি একটা প্রিন্ট করে দিলাম। এবার যখন কেউ গেট করে এই পেজে আসবে, ভুল দেখাচ্ছে, কারণ গেট নামে আইডি নামে কিছু নেই। কিন্তু যদি আমি ইউআরএল এ দেই হোয়াট আইডি ইকুয়াল টু, চলে আসছে না? তাহলে পোস্ট শুধুমাত্র ইউজার এন্ট্রি দিয়ে সাবমিট করবে, ওইভাবেই পোস্টের ডাটা যাওয়া সম্ভব। কিন্তু গেটের ডাটা অনেকভাবেই আসে। মাঝে মাঝে আপনারা যখন ক্লিকবাজি শুরু করছিলেন, মানে কিছুদিন আগে, 2-2.5 বছর আগে, অ্যাড ক্লিকের একটা ভালো ঝোঁক গেল, ঠিক আছে, রংপুরে বাস স্ট্যান্ডের নামে শুনে চায়ের দোকানদার একটার সাথে গল্প করতেছে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দিয়ে, এমন অবস্থায় চলে গেছিল। ওরা সবাই আউটসোর্সে কাজ করা শুরু করছিল, ফ্রিল্যান্সার হয়ে গেছিল, এখন আর নাই, খুঁজে পাওয়া যায় না। যাই হোক, তো ওইখানে দেখবেন যে আপনি কারো একটা লিংক ক্লিক করে গেলে সে ধরে ফেলতেছে, ও আপনি মুনমুনের রেফারেন্সে আসছেন, কেন দত্ত? কারণ সে লিংকটাই দিত এরকম যে freelancer.com, তারপর হোয়াট ref ইকুয়াল টু তার আইডি লেখা থাকতো। সে তখন করতো কি, গেট গেট দিয়ে আইডিটা ধরতো, ধরে তার নামটা বসাই দিত আপনার রেফারেন্সের বাইরে। বুঝতে পারছেন? তার মানে যখন আমার সম্ভব হবে না অটোমেটেড ফরম্যাটে সাবমিট করে ডাটা নেওয়া, কিন্তু আমি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাই, তখন আমি গেট ইউজ করব। এখন তো যেখানে সাবমিট বা পোস্ট কাজ করাইতেই পারতেছি না, সেখানে আমি গেট ইউজ করব, তার মধ্যে আমরা কখনোই গেট ইউজ করব। ঠিক আছে, ওকে। আপাতত আমরা সব পোস্ট করে ইউজ করব, গেটের এতটুকু বললাম। হ্যাঁ, গেটে আপনি যত খুশি ভেরিয়েবল পাঠাতে পারবেন। এখানে ভেরিয়েবলের নাম আইডি, ভ্যালু হচ্ছে টুনটুনি, এন্ড ভেরিয়েবলের নাম সিটি ইকুয়াল টু ভ্যালু ইকুয়াল টু ডিএসকে, এন্ড আরো ভেরিয়েবল নেবেন সিএনটি, তারপর ভেরিয়েবলের নাম সিএনটি, আর ভ্যালু কি হবে ইউএসএ। এইভাবে আপনি পেয়ার করে যত খুশি দেন, 2 কিলোমিটার বেশি হলে আর নিবে না। ওকে, এখন একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে আমরা মাঝে মাঝেই পড়ি, যেমন P1 পেজটাকে আমি কপি করি, P1 আর হচ্ছে Pro1 এই দুটাকে আবার কপি করি, পেস্ট করি।
এবার P1 এর নাম P3 দেওয়া ছাড়া উপায় নাই, P3 এবং ওপেন করি। এটা আমরা দিচ্ছি হচ্ছে প্রসেস 3 তে। একইভাবে এইটাকে আমরা রিনেম করি, রিনেম করে এটার নাম আমরা দিব হচ্ছে প্রসেস 3, ঠিক আছে। এবং এখানে লেখা উচিত ছিল প্রসেস 3 পেজ, আর P3 তে প্রসেস 3 দিলাম, ওকে। এবার মেথড পোস্ট, এখানে পোস্ট আছে, ঠিক আছে। এখন মেথড পোস্ট না দিয়ে, পোস্ট দিলে তো কাজ করবে, আপনারা সবাই বুঝছেন। এখন এখানে গেট আছে না পোস্ট আছে আমরা কেউ জানি না। এইখানে প্রোতে আসে আমি জানি যে আচ্ছা P3 থেকে তো এখানে পোস্ট অথবা গেট হবে, আমি এখানে এসে শিওর না পোস্ট না গেট, তখন আমার কাছে বুদ্ধি আছে। সেক্ষেত্রে আমি পোস্ট গেট কিছুই লিখবো না, না লিখে আমি বলবো হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। তাহলে পোস্ট গেটের জায়গায় আমি লিখলাম রিকোয়েস্ট, P3 তে আছে গেট। এবার আমরা ব্যাক করি, ব্যাক করে আমরা P3 তে যাই। গেট থাকা সত্ত্বেও, গেট থাকা সত্ত্বেও আমরা সেভে গিয়ে দেখি সে ডাটাটা ধরতে পারছে, গেট থাকা সত্ত্বেও, ঠিক আছে। এবার কোনো কারণে এখানে যদি আমি গেট না দিয়ে পোস্ট দিই, হ্যাঁ, এবার যদি আমি রিফ্রেশ করি এবং পোস্ট দিই, দেখি ইউআরএল এর ডাটা যায় নাই, ইউআরএল এর ডাটা যায় না, তারপর সে ধরতে পারছে। এখন যে কারণে আমরা গেটটা ইউজ করবো না, সে কারণে রিকোয়েস্ট ইউজ করবো। কারণ খেয়াল করে দেখেন এই পেজটাতে পোস্ট হয়ে আসছে না। এবার কোনো হ্যাকার বা যে আপনার সাইটের প্রবলেম করতে যাচ্ছে, সে এখানে এসে নেম ইকুয়াল টু চেঞ্জ করে দিন, এই যে ভুয়া নেম আসছে, বাকিগুলো আর পাইনি। যার কারণে যে কারণে রিকোয়েস্ট কাজ করে, ঠিক আছে, পোস্ট গেট দুটাতে কাজ করে, যে কারণে আমরা গেট ইউজ করব না, সেই কারণটা রিকোয়েস্টের উপরে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, না, রিকোয়েস্টে আপনি গেটেরটা পাবেন, পোস্টেরটা পাবেন, কুকিরটা পাবেন। হ্যাঁ, 3 ধরনের ডাটা পাবেন। কুকি নিয়ে এখনো বলি নাই, পরে বলবো না। রিকোয়েস্টে আপনি সব ধরনের, যখন আপনি শিওর না ডাটা কই আছে, কইতে আসবে, তখন আপনি রিকোয়েস্ট দিয়ে ধরবেন। বাট যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট দিয়ে কাজ চালাতে পারবেন, শেষ বিন্দু, শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনি পোস্ট দিয়ে কাজ চালানোর চেষ্টা করবেন, ঠিক আছে ব্যাপারটা। এখন যাহা পোস্ট তাহাই গেট তাহাই রিকোয়েস্ট, এগুলোর আলাদা পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি ওটা শেখার আগে আমার জরুরি হচ্ছে ডাটা এন্ট্রি শেখা, রাইট? ওকে, তাহলে আমরা এতটুকু যদি বুঝে থাকি, আমি এবার নতুন প্রসেসে যাব। এবার আমি সম্পূর্ণভাবে P4 নিব, P4 নিব, হ্যাঁ, P4.php। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডাটা এখান থেকে ওইখানে পাঠানো হয় না, ডাটা ওইখানেই প্রসেস হয়, ভুল থাকলে দেখায় দেয়, ঠিক হলে ওইখানেই প্রসেস হয়, আপনাদের হ্যাঁ সেভ। কারণ আমরা ডাটা এন্ট্রি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ তার অ্যাকাউন্টের ডাটা এন্ট্রি দিবে, কেউ তার বিজনেস লজিকের ডাটা এন্ট্রি দিবে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি দিবে। আমরা আসলে ডাটা এন্ট্রির জন্য অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ফর্ম বানাবো, তাই তো? অতএব P4 আমি যখন কপি করে নিলাম, তখন এটার অ্যাকশনে আমি দিব ফাঁকা, আর মেথড অবশ্যই পোস্ট। এবার এই পেজে যতই আমি ক্লিকবাজি করি না কেন, যাই করি না কেন, ওই পেজেই থাকবে P4 কোনা, এই যে যাই করি না কেন সার্ভারে গিয়ে এই পেজের উপরই করবে। তার মানে এখন আমার প্রসেসটা এখানে করতে হবে। এইবার তাহলে প্রসেস এখানে করতে গেলে আমি এইটার উপরেই পিএইচপি ট্যাগ নিব। উপরে কেন নিব, নিচে কেন নিব না? আগে উপরে নিয়েই দেখি, তারপর অ্যান্সার দিই, এই তো। এখানে যদি কিছু সাবমিট হয় ইউজারের ডাটা, আমি তো এখন ডাটাবেসে সেভ করার ক্ষমতা রাখি না, ইমেল করার ক্ষমতা রাখি না, এবং শিখতেছি, কেবল আমাদের ভাত খাইতে দাঁত পড়ে, এখন আমরা পাথরে কামড় দিব না। তাহলে এখানে আমি প্রিন্ট করি নেম, তারপরে এখানে আমরা ডট বলে $সাইন আন্ডারস্কোর পোস্ট দিব না গেট দিব, কারণ মেথড তো পোস্ট, আমি ভুলেই গেছিলাম। নেম সুন্দর করে এখানে আমি বিআর দিলাম, তাই না? এইটুকু লাইন তো আমি কপি করতে পারি, এখানে তো দোষের কিছু নাই, তাই না? সেম সেম, তাহলে এবার আমরা ফর্মটা ফিল আপ করে সাবমিট দিলে যা ফিল আপ করছি তাই উপরে দেখাচ্ছে, এটাও তো ওয়ান কাইন্ড অফ প্রসেস। এবার আমি বিসমিল্লাহ বলে পেজটাতে প্রথমবার যাই, যাবো P4 এ, ফার্স্ট টাইম আমি আসলাম, আমি এখনো এন্ট্রি দেই নাই, সাবমিট করি নাই। এন্ট্রি দিতে যদি আমি ভুল করতাম,
ভুলভাল এন্ট্রি দিয়ে যদি আমি সাবমিট করতাম তখন আমাকে গালিগালাজ করতে অসুবিধা ছিল না। কিন্তু আমি মানুষটাকে বলে আসলাম, পেজে ঢুকলাম, আমাকে গালিগালাজ শুরু করে দিচ্ছে, আপনি নেম কই, পোস্টের ভিতর কোনো নেম নাই, পোস্টের ভিতর কোনো কন্ট্যাক্ট নেই, পোস্টের ভিতর কোনো অ্যাড্রেস নেই। তার প্রবলেমটা ধরারও লজিক আছে, আমারও লজিক আছে, মাঝখানে একটা সলিউশন দরকার। সে যখন প্রসেস করতে গেছে পেজটা, সার্ভারে তো দেখছে আরে এখানে পিএইচপি এর কোড। হ্যাঁ পলাশ, আমি একটা ক্লাসে পাসওয়ার্ড আচ্ছা লিখে নেন। আচ্ছা আমি আপনাকে পরে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। 500 টাকা আমার মনে হয়। তাহলে পেজটাতে যখন রিকোয়েস্ট এসেছে সার্ভারে, সার্ভার দেখছে আরে এটা পিএইচপি ট্যাগ আছে, তখন পিএইচপি নেম প্রিন্ট করছে, করার পর পোস্টের ভিতর নেম খুঁজতে গিয়ে নাই তো, এখানে পোস্ট নামে একটা অ্যারে আছে কিন্তু ওর ভিতরে নেম নামে কিছু নেই। প্রবলেমটা বুঝতে পারছি আমি, এটা সলিউশন পিএইচপি ট্যাগটা নিচে লিখবো। ওকে, এটা নিচে লিখে লাভ নাই। হ্যাঁ, ডাকাত গুলি ধরছে, গুলি ঠ্যাঙ্গে লাগুক আর মাথায় লাগুক লাগবে। এই যে ভাই পেজটা আমি প্রথমবার আসছি, নিচে এরর আসছে, বললাম গুলি মাথায় লাগুক আর ঠ্যাঙ্গে লাগুক। এখন ঘটনা হচ্ছে এখানে আমাকে ডিসিশন নিতে হবে। পেজটাতে যখন প্রথমবার আসলো তখন আমি ওই কোডগুলো আর কাজ করাবো না, তখন বলবো যে এই কোডগুলো কাজ করানোর দরকার নেই, কারণ সে প্রথমবার আসছে। আর যদি সে সাবমিট বাটনে ক্লিক করে, সেভ বাটনে ক্লিক করে, তাহলে আমি এই কোডগুলোকে রান করাবো। তাহলে আমাকে বাঁচতে হবে না, পেজটাতে প্রথমবার আসলো না সাবমিট বাটনে ক্লিক করে আসো। যদি সাবমিট বাটনে ক্লিক করে আসে তাহলে আমি প্রসেস করবো, আর যদি সাবমিট বাটনে ক্লিক করে না আসে প্রথমবার একটা ভালো ব্যবহার করবো। যেমন আপনারা যখন কোর্সে ভর্তি হয়েছেন, ভালো ব্যবহার করা হয়েছে টাকা দেওয়ার আগ পর্যন্ত। আমি বললাম এটা সব জায়গায় নিয়ম, আপনি কোথাও যান, ভার্সিটিতেও যান, আপনাকে সার্চ করবে, যেই ভর্তি হইলেন দেখবেন পিয়ন গুলো টিচার হয়ে গেছে, বড় পজিশন হয়ে গেছে। ঠিক আছে, এটা দুনিয়ার নিয়ম। যাই হোক, এখন এখানে এই কোডটুকু আমার উপরে হোক আর নিচে হোক সেটা কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে পেজটা প্রথমবার না সাবমিট বাটনে ক্লিক করে আসছে, সেটা আমার জানার দরকার। এখন খেয়াল করে দেখেন, পোস্টের ভিতর নেম নামে, কন্টাক্ট নামে, অ্যাড্রেস নামে আর সাবমিট নামে ভেরিয়েবল কখন তৈরি করবে? পোস্টের ভিতর তো ভেরিয়েবল তৈরি হয়, কখন তৈরি হবে? সাবমিটে ক্লিক করলে, লোডে না, সাবমিটে ক্লিক করার আগে ক্রিয়েট হবে না, কারণ সাবমিটে ক্লিক না করে তো আজকে আমাদের এই অবস্থা, এই যে পোস্টের ভিতর নেম পাই নাই, কন্টাক্ট পাই নাই, অ্যাড্রেস পাই নাই। তার মানে সাবমিটে ক্লিক করলে পোস্টের ভিতরে এই ভেরিয়েবল গুলো তৈরি হবে। আচ্ছা, একটা বুদ্ধি পাওয়া গেছে তো। আমি চেক করি প্রথমেই যে এই নামে ভেরিয়েবল আছে কিনা। এই নামে ভেরিয়েবল থাকলে সে সাবমিটে ক্লিক করছে, এই নামে ভেরিয়েবল থাকলে সে সাবমিটে ক্লিক করছে, নাহলে সে সাবমিটে ক্লিক করেনি। তাহলে এটা তো করা যায়। এখানে আমরা এখানে এসে শুরুতে একটা কন্ডিশন ইউজ করি, ইফ, যদি ইফ সেট নামে একটা ফাংশন ইউজ করি, যে ভেরিয়েবল আছে কি নাই। কোন ভেরিয়েবল? $_ পোস্টের ভিতর, $_ ভিতর সাবমিট নামে ভেরিয়েবল আছে কিনা। $_ পোস্টের ভিতর যদি সাবমিট নামে ভেরিয়েবল থাকে তাহলে নেমও আছে, কন্টাক্টও আছে, অ্যাড্রেসও আছে। এই কন্ডিশন দিয়ে এটাকে আমি একটা কোড ব্লকে আবদ্ধ করে দিই, আর এটা দেখতে যাতে সুন্দর লাগে এজন্য সবগুলো সিলেক্ট করে একটা ট্যাব চেপে দিই। এবার আমরা পেজটাতে প্রথমবার যাই, পেজটাতে প্রথমবার গেলে প্রথমত ইফ কন্ডিশন পাই নাই, কারণ ভেরিয়েবল নাই, অতএব সে কোনো কাজ করেনি। বাট যখন আমি কোনো ভেরিয়েবল দিই, সাব দিব, তখন দেখবো যে সে কাজ করছে। বুঝলেন না ব্যাপারটা? ইফসেটের কাজ বুঝলাম, ইফসেট ফাংশন এমনি দেখে লাভ নেই, কোথায় কাজে লাগে সেটা হলো আসল ব্যাপার। এখন আমরা যারা পুরাতন একটু আগে থেকে পিএইচপি প্রোগ্রাম করি, অনেকে সরাসরি ইফের ভিতরে এটা ঢুকাই দেয়, ইফসেট আর ইউজ করে না। কিন্তু এখন পিএইচপি এখনকার যে কম্পাইলার গুলো 5.2, 3, 4 এগুলোতে এটা একটা ওয়ার্নিং প্রডিউস করবে, এই ভেরিয়েবলটা পাবে না, বাই ডিফল্ট এটার ভ্যালু যাবে ফলস, যার কারণে ইফের ভিতর ঢুকবে না। কিন্তু এইখানে ওই কনভার্সনের কারণে ভেরিয়েবল না পাওয়ার কারণে একটা ওয়ার্নিং প্রডিউস করবে, রান টাইমে আপনার পেজের ভিতরে একটা লাল ওয়ার্নিং যাবে, এটা আপনার ক্লায়েন্ট দেখুক, আপনি চান? অতএব ইসেট ফাংশনটা আমরা আজকে শিখলাম যে কোন ভেরিয়েবল আছে কি নাই সেটা চেক করার জন্য ইসেট। ঠিক আছে, তাহলে সাবমিটের ভিতর, সরি পোস্টের ভিতর যদি সাবমিট থাকে দেন আমরা কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। পাক্কা এই পর্যন্ত? তাহলে ইয়া কপি করি, ইয়া কপি করব, আমি পরের প্রবলেমে যাই। এবার আমি যাব হচ্ছে p5.php, পেস্ট করি। ঠিক আছে, এবার আমি আসলে সব প্রিন্ট করব না,
আমি দেখবো নাম আর কন্ট্যাক্ট দিছে কিনা, অ্যাড্রেস দিলে দিক না দিলে গোলায় যাক। নাম আর কন্ট্যাক্ট দিছে কিনা, নাম আর কন্ট্যাক্ট দুইটার একটা যদি না দেয় তাহলে আমি বলবো ইরর বা মিসিং ডাটা। আর যদি নাম আর কন্ট্যাক্ট দেয়, দুইটাই যদি দেয়, তাহলে আমি বলবো ডাটা সেভ সাকসেসফুলি, ডাটা সেভ সাকসেসফুলি, এই কথাটা বলবো। তাহলে এখানে আমার চেক করতে হবে ইফ, আরো কন্ডিশন। এবার আমি বলবো $_পোস্ট। আমি কিন্তু তিনটা কন্ট্রোল নিয়ে আপনাদের প্রবলেমটা মানে লজিকটা ক্লিয়ার করতেছি। তিনটাতে যদি আপনার লজিক ক্লিয়ার হয়, 300টাতেও লজিক ক্লিয়ার হবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। ওদের ওই ছোট ফর্ম দেখাই দিচ্ছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। পোস্টের ভিতর নেম যদি ইকুয়াল হয় ফাঁকা, এন্ড $_ পোস্টের ভিতর কন্ট্যাক্ট, এই শয়তানে যদি ইকুয়াল ফাঁকা হয়, অ্যাড্রেস আমি চেক করবো না, ও থাকলে থাক না থাকা, দুইটাই যদি ফাঁকা হয়, ও এন্ড না অর, দুইটা যে কোনো একটা ফাঁকা হইলেই তো হবে, অর দুইটা যে কোনো একটা ফাঁকা হলে আমি আর নিব না। কিন্তু আমি কিন্তু এখানে এসে বলতে পারতেছি না, নেম ফাঁকা না কন্ট্যাক্ট ফাঁকা না দুইটাই ফাঁকা, বাট বলতে পারতেছি দুইটা যে কোনো একটা অথবা দুইটাই ফাঁকা। যতটুকু বলতে পারতেছি ওইটাই, আগে তো এটাও বলতে পারতাম না, তাই না? তাহলে এখানে সুন্দর করে বলি প্রিন্ট ডাটা মিসিং। আর বেশি কিছু বলার দরকার নেই, আপনারা সুন্দর সুন্দর কথা বলে দিয়ে এখানে। আর যদি ইলসে যায় তার মানে তো দুইটা ডাটা অবশ্যই আছে, একটা ফাঁকা না। তাহলে আমি প্রিন্ট বলবো হচ্ছে ডাটা সেভ সাকসেসফুলি। মনে করেন আমরা ডাটাবেসে সেভ করছি, মনে করতে তো দোষ নেই। হ্যাঁ ওরা জানতো তো আপনার পিএইচপি ক্লাসে আসবেন, ওই জন্য তৈরি করছে আপনি আগে থেকে। এবার আমি সেভ দিই, সোজা বলছে ডাটা মিসিং। একটা দেই, সোজা বলছে ডাটা মিসিং। এই এটা কি? ও এখানে আমি বানান ভুল করছি, এটা আমার দোষ। হ্যাঁ এটা অন্য কারো দোষ নেই, এটা আমার দোষ। আবার হয় নাকি? ডাটা মিসিং, ওই ডাটা মিসিং, ওই ডাটা মিসিং, ওই ডাটা মিসিং। কিন্তু এইটা যদি দেই আর এটা যদি দেই, ডাটা সেভ সাকসেসফুল। ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট, এটা কিন্তু মনোযোগের বিষয়। ভিডিও হচ্ছে, ভিডিও আপনারা কে কতটুকু বাসায় দেখেন মনোযোগ দিয়ে সেটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। প্রথম পয়েন্ট, আমার ডাটা সেভ সাকসেসফুলি দেখাবে সবুজ করে আর ইরোর দেখাবে লাল করে, ঠিক আছে? এই জন্য আমরা সিএসএস ব্যবহার করবো, কারণ আমরা যতদূর জানি যে ডিজাইনটা সিএসএস প্রোভাইড করে। সিএসএস থেকে এখানেও করা যায়, কিন্তু এটা আমরা করবো না, না করে একটা সিএসএস ফাইল, নিউ ফাইল, আমরা এটার নাম দিয়েছি design.css। এখানে এসে আমি একটা ডিজাইনের ক্লাস হিসেবে তৈরি করি ডট দিয়ে ইরোর, ইরোরের কালার কত কে দেয় রেড, একটা দেই হচ্ছে সাকসেস, সাকসেসের কালার সবুজ ভাই। ওকে, তাহলে P5 এ যখন আমরা ইরোর প্রিন্ট করব, সিঙ্গেল কোটেশনে করি, এখানে আমরা একটা স্প্যান নিব, স্প্যানের ক্লাস করে দিব হচ্ছে ইরোর, আর সিঙ্গেল কোটেশন যেহেতু শুরু করছি শেষও করতে হবে স্প্যান। আর একটা কাজ করতে হবে, স্প্যান প্লাস সাকসেস, এবং শেষ করার সময় আমার সিঙ্গেল কোটেশন স্প্যান। আর এই পেজে ওই সিএসএস টা লিংক করাতে হবে। এটা কোনো ঘটনাই না, কান ধরে টানা ছাড়ে দেন, অত কোড কে জানে। বসে গেছে, এই প্রবলেমটা সলিউশন দেখি হয়েছে কিনা। সেভ দেই, ডাটা মিসিং, আবার এই দুইটা ডাটা দিলেই তো হয়, তাই না? সেভ দেই, ডাটা সেভ সাকসেসফুল। তবে ডিজাইন একটা সিম্পল ইস্যু, আপনি একটা ডিজাইন করে রাখেন, কখন কোন ডিজাইন কোন পরিস্থিতিতে কিভাবে দেখাবো সেটা পিএইচপি শুধু কন্ট্রোল করা আছে সিচুয়েশন। এখন আমার আরেকটা পয়েন্ট আছে ভাইয়া, বলবো পাক্কা? প্রথম পয়েন্ট, আমি বলতে পারতেছি না কোথায় ইরর কি ইরর, স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না, পারতেছি? ওকে,
তার আগে প্রবলেম হচ্ছে এখানে ধরে নেই 3টা ফিল্ড না 30টা ফিল্ড, ধরে নিতে অসুবিধা আছে? তার মধ্যে 29টা ফিল্ড দিতেই হবে। একটা ফিল্ড দিলে কি আর না দিলে কি, ধরেন এই অ্যাড্রেসটা 29টা ফিল্ড দিতে হবে। একটা ইউজার করছে কি বসে বসে সুন্দর করে ওর সার্টিফিকেট টার্টিফিকেট এই ওই সব ডকুমেন্ট এক করে দেখে দেখে সব দিছে, কিন্তু একটা ফিল্ড তার ভুল হয়ে গেছে, হইতে পারে না? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। তাহলে সে একটা ফিল্ড ভুল হয়ে গেছে, সে সেভ দিল এবং আমি তাকে বললাম ডাটা মিসিং। সে যে যখন দেখবে তার 28টা ফিল্ড যে সে কারেক্টলি পূরণ করছিল বা 29টা ফিল্ড সে পূরণ করছিল, সেগুলো সে ফেরত পাবে না? সে কি আবার পূরণ করবে? এই সিচুয়েশনে যখন একজনকে ফেলবেন, সে আপনাকে আপনার বাবা মা তুলে পর্যন্ত গালি দিবে, ছাড়বে না। কারণ আপনি এই গালি খাইতেছেন না, আপনাদের উদ্ধার করবে, মানে গালি যে দিবে এটা তো নিশ্চিত। হ্যাঁ, 3টা ফিল্ডেই বুঝতে পারতেছি আমরা 30টা হলে কি হইতো। তাহলে যদি না দিবে, ধরা সাপও গালি দেয় বাবা, ওই কামড়ায় ধরে ঝুলে থাকে, দাঁত বসায় দেয়, রাগ সবারই আছে। যাই হোক, তাহলে ডাটা মিসিং যদি আমি দেখাই বা যাই দেখাই, সে যে ডাটা দিয়ে সাবমিট করছিল সেই ডাটাটা তাকে রিটার্ন করতে হবে। সবাই একমত? আমি আবার কিন্তু মানে একটু ভাব স্বৈরাচার হইলেও আমি একটু গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। সবাই একমত হলে তাহলেই দেখাই। এই ডাটাটা আমাকে ফেরত দিতে হবে। এই ডাটাটা ফেরত দেওয়া সহজ কোনো ব্যাপার না। এই ক্লাসরুমে অনেকে ASP.NET এর প্রোগ্রামার আছে, সুটফিল বলতেছে এগুলো তো অটো, ওইখানেও বাবা ভিউ স্টেট দিয়ে আসে, ওইখানেও ঝামেলা আছে, ওগুলো জানতে হবে। যাই হোক, আর PHP তে বাই ডিফল্ট সব ক্লিয়ার হয়ে যায়। এখন এটা আনতে গেলে আমি একটু চিন্তা করি, আমি আসলে এই কাজটা পারি না। আপনারা ভালোর জন্য সাহস করছি যে কাজটা দেখা যায় কিনা। এই ইনপুট টাইপ টেক্সট নেম এ তো বাই ডিফল্ট ফাঁকা, বাই ডিফল্ট ফাঁকা। রিমুভের হেল্প নেই। উইন্ডোজ থেকে প্রপার্টিজে যাই, এটার প্রপার্টিজ আছে নেম, সিএসএস ক্লাস, ভ্যালু, অনেক কিছু আছে। আচ্ছা ভ্যালুতে দেই দেখি। হ্যাঁ, ভ্যালুতে লিখলে এর ভিতরে লেখা থাকে, তাই না? এ দেখে আমার লাভ নাই, আমি তো প্রোগ্রামিং করতে আসছি, ডিজাইন করতে আসিনি যে জিমোভার দিয়ে কাজ করবো। তাই লোকাই থাক। এবার আমি পড়ে যাই। ও আচ্ছা, দেখেন ব্যাপারটা, ইনপুট নেম টাইপ টেক্সট, ভ্যালু মদনা। তাহলে ভ্যালু ট্যাগ লিখে যা লেখা যায় এটাই ওর ভিতরে থাকে, প্রমাণিত। এবার তাহলে আমি একটা বুদ্ধি করি, ভ্যালু কথাটা লিখে রেখে এটার ভিতর ফাঁকা দেই, দেখি কোনো ঝামেলা করে কিনা। কোনো ঝামেলা করে না, কোনো ঝামেলা করে না। তাহলে এখন আমার একটা কাজ, কথা হচ্ছে এই ভ্যালুর ভিতরে আমি কি লিখবো? আমি তো মদনা লিখতে পারি না, কারণ যে এন্ট্রি দিবে সে কি আজীবন মদনা এন্ট্রি দিবে নাকি? তাহলে প্রথমবার যখন সে পেজে আসবে তখন এখানে ফাঁকা থাকবে, বাট তৃতীয়বার যখন সে আসবে তখন আপনি আগে নামে যেটা দিচ্ছেন সেটাই এখানে আমি দিয়ে দিই। আর বুঝতে পারছি, সে একটু আগে নামে যেটা এন্ট্রি দিতে সেটা এখানে আমাকে প্রিন্ট করে দিতে হবে। এখন এখানে একটা ঝামেলা আমি করব। ঝামেলাটা কি, আগে প্রিন্ট করি তো। অনেকে মনে করে এই বেসিক গুলো জানার দরকার নেই, এই বেসিক গুলো না জানলে পরে আমি 3-4 দিন পরে যে অত্যাচার শুরু করবো কিচ্ছু বুঝবেন না, এই কোর্স ফি বরবাদ হয়ে যাবে। প্রিন্ট $, এই একটু আগে যে নেমটা এন্ট্রি দিয়েছে ওটা থাকলে কই থাকবে? $_পোস্ট ওর ভিতরে নেমে থাকবে। এই জিনিস তো ক্লিয়ার, অলরেডি আমরা বুঝেই গেছি। ওকে, যাক, খুব ভালো লাগতেছে, আপনারা অ্যাটলিস্ট বোঝার ভান করতেছেন। তাহলে এখানে নেমটা প্রিন্ট করি, এই তো। তাহলে এই কাজটা ওইখানেও করি, কপি করে দেই কন্ট্যাক্টের এখানে। এখানে আর নেম দেওয়া যাবে না, কি দিতে হবে? কারণ কন্ট্যাক্টের একটু আগের ভ্যালু কন্ট্যাক্টে আছে। আর টেক্সট এরিয়াতে ভ্যালু বলতে কিছু নেই, এটা আমি আপনাদের বলেই দিই। কিছু জিনিস না বলে দিলে পারবেন না, কষ্ট করে কোর্সে ভর্তি হয়েছেন, কিছু কিছু তো বলেই দেওয়া লাগবে, সব জায়গায় খাটা নিলে লাভ আছে। এই সাবধান, এইখানে টেক্সট এরিয়ার মাঝখানে যাতে কোনো স্পেস না থাকে, স্পেস থাকলে কি হবে সেটা একটু পরে বোঝাচ্ছি। কিন্তু এখানে কি নেম হবে না অ্যাড্রেস? ওকে, ডান। এইবার ভালো কথা, নেমে আমি দিলাম হচ্ছে মফিজ, কন্টাক্টে কিছু দিলাম না, আর অ্যাড্রেসে দিলাম, দিব সেভ। এবার আমি তাকে ডাটা মিসিং বলছি, বাট ডাটা ধরেও দেখাইছি। বুঝলেন না ব্যাপারটা? এটার দরকার ছিল কি না? ও বলতেছে দরকার নেই, সাইকেল আলা বলতেছে দরকার নেই। এখন ঘটনা সেটা না ভাইয়া, ফার্স্ট টাইম যখন এই পেজে আপনি আসবেন আবার এরর খাবেন, কারণ এটা আমি একটু আগে সলভ করে আসছি। এইখানে ফার্স্ট টাইম যখন আমি পেজে আসছি তখন এখানে কিন্তু আমি ইফ কন্ডিশন দিছি, এগুলো স্কিপ হয়ে এখানে এসে তার স্কিপ হইতে পারেনি।
ফার্স্ট টাইম তো পোস্টের ভিতর নেম নামে কিছু নাই, ঝামেলা না? এই রিলেটেড আরো কিছু ঝামেলা হবে, আমার কথার উপর বিশ্বাস আছে? আমি যে বললাম কি মিথ্যা, এটাকে ভরসা করতে হবে, আমি মিথ্যা বলতেছি না। এই টাইপের আরো প্রবলেম হবে। তাহলে এই একটা প্রবলেম, এই টাইপের আরো প্রবলেম সলভ করার জন্য আমি একটা বুদ্ধি বের করছি। হ্যাঁ, যে বুদ্ধিটা আসলে আমি যে প্রথম বের করছি তা না, তবে আমি কারো কাছে দেখে বা কোথাও দেখে বের করিনি, আমি প্রোগ্রাম করতে করতে বের করছি, তারপরে দেখি যে হ্যাঁ সব সিনিয়র প্রোগ্রামাররা এইভাবেই করে। এটা একটা ব্যাপার, সবাই একটা ঘাটে এসে হাজির হয়। এখন এখানে পোস্টের ভিতর নেম তো প্রথমবার থাকবে না, তো প্রথমবার তো আমি ওয়ার্নিং দিতে পারি না। এখন এখানে ইফ ইসেট চেক করা এতগুলা জায়গায় এটাও সম্ভব না। এই জন্য আমি আসলে এই পোস্টটাকে আমি কপি করে এই কোডটা আর এখানে করব না, নতুন একটা ফাইলে নিই, নেওয়ার পর একটু চেঞ্জ করি। ফাইল কেন আলাদা আলাদা করতেছি? যাতে আপনি প্রত্যেকটা স্টেপ দেখতে পারেন। চক্ষু দিছি তো। তাহলে আমি জানি ভিতরে আমি নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস এই তিনটা কন্ট্রোল নিয়ে কাজ করব। এই জন্য পিএইচপি শুরু করেই আমি প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করব নেম ইকুয়াল টু বলে দিব ফাঁকা। তাহলে নেম নামে একটা ভেরিয়েবল আমার নিশ্চিত আছেই, যেটার ভ্যালু ফাঁকা। একইভাবে $সাইন কন্ট্যাক্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করব। ব্যাপারটা খুব সহজ, রকেট সায়েন্স না। আপনার কি কি কন্ট্রোল আছে সেগুলোর নামে নামে ভেরিয়েবল তৈরি করেন। এই যা $সাইন অ্যাড্রেস ইকুয়াল টু ফাঁকা। হ্যাঁ, এবার এই ভিতরে যখন আপনি দেখলেন আরে সাবমিট আছে, তার মানে ইউজার তো ভ্যালু দিছে, তাহলে এখন আপনি ভিতরে ইউজ করেন যে আমি যে $সাইন নেম ভেরিয়েবল তৈরি করছি সেটা হচ্ছে $সাইন আন্ডারস্কোর পোস্ট নেম। এই হলো ঘটনা। তারপরে আমি যে $সাইন কন্ট্যাক্ট ভেরিয়েবলটা নিছি এইটা ইকুয়াল টু কন্ট্যাক্ট, এবং আরো একটা হবে তাই না? এখানে দিব আমি অ্যাড্রেস। তাহলে ইউজারের ইনপুট করা ভেরিয়েবল ভ্যালু আমি একবারে নিয়ে নিলাম তাই না? এই যে নিয়ে নিলাম, এরপর আমি আর কোথাও আমি পোস্ট ইউজ করবো না, আমি আমার ভেরিয়েবল ইউজ করবো। তাহলে আর ইসেটের ঝামেলা নাই, কারণ আমার ভেরিয়েবল তো ডিফাইন করা, কিছু না থাকলেও ফাঁকা আছে, অতএব কোনো ঝামেলাই করবে না। এই জন্য ভাইয়া এখানে আমি $সাইন আন্ডারস্কোর পোস্ট আর ইউজ করতে চাচ্ছি না। কে আর অত ঝামেলায় যায়? দরকার আছে আমার ঝামেলায় যাওয়ার? তাহলে আমরা ধীরে ধীরে আপগ্রেড করতেছি না? তাহলে এখানে আমি পোস্ট নেম ইউজ করি কেন? নেম ইউজ করি, প্রথমবার আসলে নেম আর ইরোদ তো ধরবে না, ধরবে? কারণ নেমের ভিতর ফাঁকা আছে, ফাঁকাই প্রিন্ট করবে, তো প্রথমবার তো ফাঁকাই, সমস্যা কি? তাহলে কন্টাক্টের ভিতরেও প্রথমবার ফাঁকা আছে, ফাঁকাই প্রিন্ট করবে, সমস্যার কিছু নাই। আর যদি ইউজার পোস্ট হয়ে আসে তাহলে তো নেমের ভিতর ফাঁকা নাই, ইউজার যেই ভ্যালু দিচ্ছে সেটা আমি নেমের ভিতর ধরে নিছি। তাহলে এই প্রোগ্রামটা একটু কষ্ট হলেও আমার সলিড প্রোগ্রাম হয়েছে, এবং নেক্সট টাইম আমার আরো অনেক বিপদ অনেক কিছু বাঁচাই দিই। কিন্তু তার আগে দেখি এটা কাজ করে কিনা। তাহলে প্রথমবার কোনো প্রবলেম করে নাই, সাবমিট দিলে কোনো প্রবলেম করে নাই। এখানে আমরা যদি আবার আবুল দেই আর এখানে কিছু একটা দিই, ধরে রাখছে, কোনো সমস্যা নাই। এখানে না দিয়ে এখানে যদি আমি কন্টাক্টে কিছু দিই তবু ডাটা মিসিং। এবার যদি আমি এখানে দিই আর সেভ দিই, এবার ডাটা সেট সাকসেসফুল। এরা খাই গেছে, যে টাকা কষ্ট করে আছে সেটা তো হয়ে গেছে। একজনকে বলা হয়েছে তুই 100 এন্ট্রি দিবি 200 টাকা পাবি, সে এখন একবার এন্ট্রি দিয়ে এবার 200 বার ক্লিক করবে। এটা আমি তো ফান করার জন্য বললাম, কিন্তু ব্যাপারটা তো তাই, তাকে ডাটা সেভ হওয়ার পরেও যদি ডাটা দিই, সে অল্প কিছু মডিফিকেশন করে ডুপ্লিকেট ডাটা দিতে থাকে, তাহলে ডাটা সেভ হয়ে গেলে আমার ডাটা বার ক্লিয়ার করতে হবে। তো যেটা এত কষ্ট করে আনলাম সেটা আবার ডাবল কষ্ট করে আবার ক্লিয়ার করতে হবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোথায় আমরা বলছি ডাটা সেট সাকসেসফুলি? এই ডাটা সেট সাকসেসফুলি দেখালে তো আমি ক্লিয়ার করবো তাই না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ভেরিয়েবল কপি করেন, ডাটা সেট সাকসেসফুলের উপরে অথবা নিচে অথবা পাশে পেস্ট করে দেন। ডাটা সেট সাকসেসফুলি করার পর আপনি আপনার ভেরিয়েবল ফাঁকা করে দিয়েছি, কারো তো ঘোরা চুরি করতে জানেন। এইবার যান, এইবার আপনি ডাটা থাকার পরও সেভ দেন, ডাটা সেট সাকসেসফুলি ফাঁকা হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি ইরর থাকে তো রয়ে গেছে।
সিকোয়েন্সটা বুঝতে পারতেছেন, লজিকটা বুঝতে পারতেছেন? নাহলে আমার বেকার, এই যে গলা ফাটা এত চিল্লা চিল্লি সব বেকার, যদি লজিক আসল লজিকটাই না বুঝতে পারে। এখন মজার কথা হচ্ছে থার্ড পার্টি এই ভ্যালিডেশন হয় নাই, 30টা ফিল্ড হলে ডাটা মিসিং বললে আমার দায়িত্ব শেষ হয়? আমি বলবো নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, কন্ট্যাক্ট রিকোয়ার্ড, বলতে হবে না? যাবো? কারো আগ্রহ নেই, খালি এই যে আপনার আর কারো আগ্রহ নেই। হ্যাঁ, এখন বাকিরা আমাকে মনে মনে গালিও দিতে পারে, এই দুটোটা আজকে বেশি বকবক হয়ে গেছে। তো আমি রিস্ক নিয়ে ক্লাস নিবো কেন? আমি গালি খাওয়ার জন্য ক্লাস নিবো? কারোই আগ্রহ নেই। তারপরে আমার যেহেতু ক্লাস পেশা, আমি একটু নেম কন্ট্যাক্ট রিকোয়ার্ড এইভাবে মিসিং হওয়ার উপরে বলাটা ঠিক হচ্ছে না। P6 কপি করি, পেস্ট করি, P7 এ দিই। এবার নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যালগরিদম একটু চেঞ্জ করি। হ্যাঁ, এইটুকু আছে থাক। যদি ধরেন আমার 5টা ফিল্ড হয়, 5টা ফিল্ড রিকোয়ার্ড, তাহলে একটা ইউজার 5টা ফিল্ডে মিস করতে পারে। তারপর যে কোনো 4টা ফিল্ড মিস করতে পারে, যে কোনো 3টা, যে কোনো 2টা, যে কোনো একটা ফিল্ড মিস করতে পারে। এত ইরর ধরা সম্ভব? এজন্য আমি একটা ছোট্ট অ্যালগরিদম তৈরি করি। আমি ইরর একটা হলেও ইরর, 100 হলেও ইরর নাকি? এখানে সফটওয়্যার তো একটা ইররও ইরর, 1000 ইররও ইরর। ওই জন্য আমি শুরুতে ইআর নামে একটা ভেরিয়েবল নেই, যেটা শুরুতে হচ্ছে আন্ডা, ইরর ইকুয়াল টু 0, কারণ আমি এখন পর্যন্ত চেকই শুরু করিনি, ওই জন্য আমার ইরর 0। প্রথমে আমি চেক করবো নেমকে, ইফ $নেম ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, তাহলে আমার একটা ইরর হইলো না? তাহলে আমি সুন্দর করে আস্তে করে $ER প্লাস প্লাস করে নেব, ইরর গুনে রাখলাম, ইরর কিন্তু আর 0 থাকবে না। এইবার আমি কি করব, এইবার আমি প্রিন্ট করব সুন্দর করে, প্রিন্ট স্প্যান ক্লাস ইরর, তারপরে স্প্যান শেষ, মাঝখানে কি বলবো, নেম রিকোয়ার্ড, আর এর শেষে একটা আমরা বাংলাদেশ রিলেভে দিই। এই তো, এটাকে কপি করি, কি অত লেখে তা আপনাদের জন্য যাদের মনোযোগী নেই। এরপর আমরা চেক করি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইকুয়াল টু যদি ফাঁকা হয়, তাহলে এবার কি বলবেন, নেম রিকোয়ার্ড, কন্ট্যাক্ট রিকোয়ার্ড, তাই না? এবার এই কাজটা আপনার করার দরকার নেই, ডাটা মিসিং, হ্যাঁ, ইফ $ER ইকুয়াল ইকুয়াল 0, তার মানে কি একটা ইরর হয় নাই, দুইটা ইফের যে কোনো একটাতে যদি ঢুকতো, ইরর কি আর 0 থাকতো? 1 2 কিছু একটা হইতো। তাহলে ইরর যেহেতু 0, তার মানে আমার সব ডাটা ঠিকঠাক আছে। তাহলে আমি কি করব ভাই, আর তো উপায় নাই, অথবা আমি সব ডাটা সেভ করে দেই। আসলে কিন্তু সেভ করতেছি না, বোগাস মারতেছি, ঠিক আছে? আর যদি ইলসে যায়, তার মানে ইররের মান আর যাই হোক 0 নাই, 1 হলে ইরর, 100 হলে ইরর। তাহলে ইলসে গেলে আমি কি করব ভাই, কিছু করার দরকার নাই, কারণ অলরেডি তো আমি প্রিন্ট করেই আইছি। হ্যাঁ, তাহলে ইলসের এটা ফাঁকা রাখি কেন, এটা বাদ দিয়ে দিই। এটা কত, P7, আল্লাহ ভরসা, P7 দিব স্যার। তাহলে নেম রিকোয়ার্ড, কন্ট্যাক্ট রিকোয়ার্ড, কন্ট্যাক্টে কিছু একটা দেই, কন্ট্যাক্টে কিছু একটা দেই, শুধু নেম রিকোয়ার্ড, তাই না? আবার কন্ট্যাক্ট কাটে দিই, নেমে কিছু একটা দিই, কন্ট্যাক্ট রিকোয়ার্ড, আর দুইটাতেই যদি দেয় তাহলে তো কথাই নেই, ডাটা সেট সাকসেসফুল হয়েছে না? এখন উপরে আমরা যদি রিকোয়ার্ড বলি, 1 নাম্বার এরর, 2 নাম্বার এরর, একটা সিকোয়েন্স করতে চাচ্ছিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে কি করা যায়, এই ইররটা আগে প্রিন্ট করে দিলেই হলো, কত নাম্বার এরর এমনি প্রিন্ট হবে, এটা দেখাচ্ছি না। মজার না ব্যাপারটা? বলো তো। এখন এখানে আমরা মাল্টি লেভেল এরর ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে নেম যদি ফাঁকা থাকে তাহলে রিকোয়ার্ড, আমরা নেম দেন নাই, নেম দরকার। আর নেম যদি দেয় তাহলে আমরা চেক করব, নেমটা মিনিমাম 4 ক্যারেক্টার হইতে হবে, ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার হইতে হবে। এটা কোনো রিয়েল লাইফের সাথে মিলায় না, আপাতত বোঝার জন্য। যাহা 10 ক্যারেক্টার তাহাই 100 ক্যারেক্টার, তাই না? ওটা গল্প বলছিলাম না, হ্যাঁ, ওটা মনে রাখতে হবে, ঠিক আছে? অনেকে আছে, আমি এই ক্লাসে আমি কোশ্চেন পাইছি, এই ক্লাসে বসেই, ঠিক আছে, খুব বুঝছে, বুঝে ফাটাই দিছে, তারপরে আমাকে জিজ্ঞেস করছে, স্যার আপনি তো 6 ক্যারেক্টার দেখালেন, যদি 8 ক্যারেক্টার হয়? যাই হোক, ওটা অনেকে অনেক সময় হয়ে যায়, ইন্টেনশনালি করে না, বলে ফেলে, তো ওইরকম হলে প্রোগ্রামিং একটু জটিল। এবার আসি, কি জন্য করেছিলাম নিজেই ভুলে গেছি। ওকে, মাল্টি লেভেল এরর ধরবো, তাহলে নেমের ধরি, কোনটা ক্যাপ দেখাবো না, নেমেই দেখেন। তাহলে নেমে যদি ফাঁকা হয় তাহলে তো ইরর, রিকোয়ার্ড তো বলছি,
আর যদি ফাঁকা না হয় ইলস ইফ, অথবা যদি ফাঁকা যদি না হয় তাহলে আমার আরেক কন্ডিশনের সাথে মিলাবো, সেটা হচ্ছে str লেন, একটা ফাংশন একটা স্ট্রিং এর লেন্থ বের করে দেই। স্ট্রিং এর লেন্থ কার? $নেম এর। হ্যাঁ, এটা যদি লেস দেন হয় 4 তাহলে আরেক গা এরর, তাই কি না? তাহলে এবারও আমার এরর প্লাস প্লাস হবে। আর কি হবে? নেম মাস্ট, অত কে লাগে, গ্রেটার দেন 4, ঠিক আছে? এবং ইলস ইফ আমার আরো একটা দিতে হবে, এটা যদি হয় গ্রেটার দেন 10 দিলাম, তাহলে চেক করতে ভালো হবে। তাহলে লেস দেন ইকুয়াল 10। এবার দেখি তো এরর ধরে কিনা। সেভ, ওই নেম রিকোয়ার্ড, এবার নেমে দিলাম নেম মাস্ট গ্রেটার দেন 4 ক্যারেক্টার। আচ্ছা যা, 4 ক্যারেক্টার দিলাম যা। এবার কি এরর ধরছে? নেম মাস্ট লেস দেন 10 ক্যারেক্টার। তার মানে আপনার চতুর্দিকে শত্রু। দিব স্যার? এবার কিন্তু নেমের এরর ধরে নাই, বোঝা না ব্যাপারটা? এখন এই জিনিসটা আমি খুব বেশি স্পেসিফিক করলাম, এটা একবারও ইএলসি তে str লেন্থ এত or str লেন অফ নেম গ্রেটার দেন যদি 10 হয়, তাহলে মাস্ট গ্রেটার দেন মাস্ট বিটুইন 4 to 10 ক্যারেক্টার। তাহলে এটার আসলে দরকার নেই, এখানে এত পেঁচানোর কিছু নেই। আমি আসলে আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ আপনাদের বোঝানোর জন্য অত পেঁচাইছি। আসল ব্যাপার এইটা, যদি আমি কমাই দিই ওই একই ইলসিফের মধ্যেই পড়বে, আর যদি খুব বেশি হিউজ বাড়াই দিই তাহলে ওই একই ইলসিফের মধ্যে পড়বে, খুব বেশি বাড়ানোর কিছু নেই। তাহলে ইরোর ধরার মেকানিজমটা বোঝা গেল না দুইটাতে কেন? ওই যে বুঝতে সহজ হলো। এরপরে আমি আপনাকে 10টা 20টার কাজ দিব না, আমি করাই নিয়ে আপনাকে দিবে, আজকে এটা দেখেন, বাসায় দেখেন, দেখে ব্যাপারটা ক্লিয়ার করেন। আরো একটু প্রবলেম হচ্ছে কি, সেটা হচ্ছে এই উপরে দেখাচ্ছে, হ্যাঁ যার যার পাশে দেখালে ভালো হতো না। দেখেন আমাদের চাহিদা কিন্তু বাড়তেছে, এই জন্য বলে, হ্যাঁ গ্রামের দিকে একটা প্রবাদ আছে, খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়। হ্যাঁ, যাই হোক, এটা সমস্যাটা আপনারা চাবেন, এটাই স্বাভাবিক, শেখার জন্য আসছেন। এই আর আমরা ইরোর পাশে পাশে দেখাবো, আজমান ভাই দেখাবো। হ্যাঁ, এটা সিনট্যাক্সের ব্যাপার, না ডিফারেন্স নেই। আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একসাথে দিতে পারবেন না, তখন আপনার আলাদা দিতে হবে। ওই জন্য গ্লোবাল প্রোগ্রামিং কনসেপ্টটা ইউজ করি। আমি সি শার্পেও কাজ করি, ভিভিতেও কাজ করি, পিএইচপি তেও কাজ করি। ওই জন্য আমার কনসেপ্টটা গ্লোবাল কনসেপ্ট হয়ে গেছে, আমারটা চোখ বন্ধ করে ফলো করতে পারে। হ্যাঁ, এখানে যে ইরোটা লেখার সময় যে স্পন ক্লাসটা লিখতে হবে, ওটা ডিজাইনের জন্য, সিএসএস ডিজাইন। তার মানে সিএসএস এ আমার একটা ডিজাইন আছে ইরোর নামে, যেটা ডট দিয়ে ওখানে নেওয়া। সিএসএস নিয়ে ক্লাস নিব পরে, ঠিক আছে? এখন না, p8.php এবার পাশাপাশি দেখাবো, তাই না? তিন ডিজিটের পিএইচপি তে ওই ক্ষেত্রে স্টাইল নেম দিয়ে কতগুলো ডিজিট সেটা আপনি ধরতে পারবেন। 100 থেকে 200 না, আমি বলতে চাচ্ছি যে আমি একটা টেলিফোন নাম্বার দিই, ওই জায়গায় যদি এবিসিডি বলে দেয় তাহলে তো আমার তো এই শত ডিজিট চেক করবেন। হ্যাঁ, অসুবিধা নেই, ডিজিটাল এগুলো আসতেছে, ক্যারেক্টার আর ইয়া এগুলো আসতেছে, রেগুলার এক্সপ্রেশন দেখাবো তো আমরা, রেগুলার এক্সপ্রেশন মারাত্মক জিনিস, ওগুলো পরে। ওরে বাবা, ভাত খাইতে দাঁত পড়ে, এখন হাত দিয়ে চালানোর দরকার নেই, হ্যাঁ এগুলো সব আসবে। আমি পাশাপাশি দেখাতে গেলে আমরা ফ্লো লেআউট বুঝি, ফ্লো লেআউট। এই যে বোতলে পানি আছে, টেবিলটা যদি এদিকে একটু উঁচু করি আর পানি এদিকে যাবে, এই পানি কি ওখানে যাবে না ওদিকে যাবে? এটা হলো ফ্লো লেআউট। এখন দেখেন এই পিএইচপি তে কাজ হচ্ছে কি লাইন বাই লাইন, হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হচ্ছে তো এখানেই প্রিন্ট হবে। তাহলে কন্টাক্টের যে ইরর এইখানেই প্রিন্ট হবে, কিন্তু কন্টাক্টের ফিল্ডটা তো নিচে, তারপর আমার কাজ হচ্ছে এক জায়গায়, প্রিন্ট করতে হবে আর এক জায়গায়। এই একটা ঝামেলা না, কারণ এটা তো ফ্লো লেআউট। এই কারণে আমিও কম বুঝি না, আমিও তো নোয়াখালী। ফ্লো লেআউট, ফ্লো 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 লেআউট, পানির মতো প্রবাহমান ফ্লো লেআউট। আচ্ছা, তাহলে আমিও একটা বুদ্ধি বের করি,
তাহলে তাহলে বুদ্ধিটা হচ্ছে ইরোর যেটা যেটা দেখাবো সেই জন্য যার যার ইরোর দেখাবো তার জন্য আমি স্পেসিফিক কিছু ইরোর ভেরিয়েবল তৈরি করি। যেমন নেমের ইরোর দেখাবো, তাহলে দুইটা ভেরিয়েবলের নাম তো সেম হতে পারে না, ই নেম আর হচ্ছে ই কন্টাক্ট। তাহলে ই নেম কার ইরোর দেখাবো এখানে, নেমে বোঝাই যাচ্ছে, আর কন্টাক্টের ইরোর দেখাবো ই কন্টাক্টে। এইবার আমি করবো কি, এইখানে এটাকে প্রিন্ট করব না, না করে বলবো $ই নেম ইকুয়াল টু নিয়ে রাখলাম, প্রিন্ট করিনি। একইভাবে এখানে এসে আমি বলবো কি $ই কন্টাক্ট ইকুয়াল টু নিয়ে রাখলাম, প্রিন্ট করিনি। এবার যদি ইরর হয় ই নেম আর ই কন্টাক্টের ভ্যালু থাকবে, আর যদি ইরর না হয় ই নেম আর ই কন্টাক্ট কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে ইরর না হলে তো ফাঁকাই থাকবে, আর ইরর হলে কিছু থাকবে। আবার এখন আসলে অত টেনশনের কিছু নেই। নেম ফিল্টার শেষে এসে আমি আবার পিএইচপি ট্যাগ নিব এবং আমি এখানে প্রিন্ট করব $ই নেম। একইভাবে কন্টাক্ট ফিল্ডের শেষে এসে পিএইচপি ট্যাগ নিব এবং এখানে আমি প্রিন্ট করব $ই কন্টাক্ট। তার মানে উপরে ভেরিয়েবলে নিয়ে রাখলাম আর নিচে এসে জায়গা মতো ভেরিয়েবল প্রিন্ট করে দিলাম। এবার যদি আমি রান করার চেষ্টা করি, ভুল আছে, ও ও এটাতে নেওয়া হয়নি, সরি $ই কন্টাক্ট। আর এখানে আসলে ই নেমের যে দুই ধরনের এরর হতে পারে, ও ক্লিয়ার করা। যে এরর হোক ওর পাশেই আসছে, বোঝালাম ব্যাপারটা। এখন পাশে দেখালে আর কন্টাক্ট রিকোয়ার্ড দেখানোর দরকার আছে? যদি পাশে দেখানোই আমার উদ্দেশ্য হয়, আর কন্টাক্ট উল্লেখ করার দরকার আছে? হ্যাঁ, তাহলে এখানে আর উল্লেখ করার কিছু নাই। পাশে যখন দেখাবো তখন আমার জাস্ট এইভাবে নিলেই হইল। এই তো ঘটনা। তাহলে আমরা মাস্ট বিটুইন নেম যে তার তো আর বলার দরকার নেই, কমলো। তাহলে এইটাতে ইউজার যখন সেভে ক্লিক করবে, ধর 30টা ফিল্ড, ভুলে একটা ফিল্ড মিসিং হয়ে যেতে পারে, ইউজার একটা ফিল্ড ভুলে মিসিং হয়ে যেতে পারে, সে সেভ বাটনে ক্লিক করবে। এই পেজটার উপরে মনে করেন একটা ছবি আছে, স্লাইড শো আছে, নিচে একদিকে একটা ফ্ল্যাশ অবজেক্ট আছে, ডানে পুরো পেজটার সাইজ মনে করেন 1 মেগাবাইট, বুঝতে পারলেন না? আমাদের যে সাইজ মানে 1 মেগাবাইট হয়ে যেতে পারে। তাহলে সে ভুলে একটা ভুল দিল বা দেয় নাই, সে সেভ ক্লিক করলো, পুরো জিনিসটা সার্ভারে গেল, আসলো। এই যে 1 মেগাবাইট কত সার্ভারের ভিতর দিয়ে গেল আসলো, মেগাবাইট নষ্ট, ব্যান্ডউইথ নষ্ট। তারপর তার 1.5 মিনিট 2 মিনিট লাগলো, এতক্ষণ পরে সে জানলো হয়ে গেছে 1.5 মিনিট। একটু ক্যালকুলেট, এটা সে আপনাকে গালি দিবে না, কিন্তু তারপর তো আপনি করুণা করতে পারবেন। আপনি একটা সার্ভিস ইউজ করতেছে, খুব ভালোভাবে ইউজ করুন, ঠিক আছে? তাহলে এইটা সার্ভারে গেলেই বুঝতে পারবে কোনটা আছে কোনটা নাই, তাই না ব্যাপারটা? যদি এটা মুহূর্তের মধ্যে একদম ক্লায়েন্টকে ক্লিক করার সাথে সাথে বলে দেওয়া যায়, কেমন হতো? এখন ঘটনা হচ্ছে আমরা তো শিখতেছি সার্ভার সাইড স্ক্রিপ্ট, পিএসপি। হ্যাঁ, সার্ভার সাইড স্ক্রিপ্টে আমরা এইভাবে ভ্যালিডেশন এটা দেখলাম। এই জিনিসটা তো আমরা আগে দেখি নাই, নতুন দেখলাম। এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আসতে হবে। নেক্সট ক্লাসে শুরুটাই হবে এখানে আমি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করব। আমি কয়টা বাজে? 8টা বাজে। দেখ আমার 8টা বাজা নিয়ে ব্যাপার না, ব্যাপার হচ্ছে কন্টেন্ট যথেষ্ট ভারী কন্টেন্ট হয়ে গেছে। এটা মোটামুটি আপনাদের কমপক্ষে 5 ঘন্টা দেখতে হবে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে 5 ঘন্টা দেখবে না, মানে পাহাড়াদার জন্য লোক রাখবো 5 ঘন্টায় দেখতে হবে। না দেখলে আমার কোনো স্বার্থ আছে? আমি আপনাদের কিন্তু এই যে এইটার উপরে আমি 4টা ক্লাস নিতে পারতাম, আমি শুধু এটার উপরে আপনার 4টা ক্লাস নিতে পারতাম, আপনি বুঝতেও পারতেন না, আর আপনি জানেনই না আসলে কি হয় কিভাবে হয় না, কয়টা সিএসএস ডিজাইন দিয়ে লাফালাফি করে আপনাকে ছাড়ে দিতে পারতাম। আমি চাচ্ছি আপনারা ভালো কিছু শেখেন, ঠিক আছে? এই শেখার পরে কোথাও একটা যান, ইন্টারভিউ দেন, চাকরি হবে কিনা হবে তার গ্যারান্টি নেই, কিন্তু আপনাকে যদি স্টুপিড না বলি এটা খামাকে আসবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। ওই জন্য রিকোয়েস্ট মিনিমাম 5 ঘন্টা এটার উপর দেখবেন। দেখেন আপনারা নিজেরাই তো লেভেলটা বুঝতে পারতেছেন। এই জিনিসটা বুঝে গেলে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাছাকাছি যাচ্ছি, এরকম আরো অনেক কিছু আছে। এখন প্রথমবার শুনতেছেন জন্য কঠিন মনে হইতে পারে,
এটা যখন আপনি বুঝবেন, পরেরটা বুঝবেন, ও আচ্ছা, ও আচ্ছা, তারপরে বলবেন ও আমি এটা চিন্তা করছিলাম, তারপরে বলবেন ও আচ্ছা এইটাই। ঠিক আছে, এইভাবে আপনাদের উন্নতিটা হবে, এরকম করলে হবে না। ঠিক আছে, ভয় পেলে উন্নতি হবে না। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বাসায় যে দেখতে হবে হ্যাঁ, এটা কেমন কথা হলো? খুব আশা করছিলাম যে কোশ্চেন টোশ্চেন হবে। তাহলে নেক্সট ক্লাসে কি হবে? জাভা স্ক্রিপ্ট। ওটা নেক্সট ক্লাসে, আজকে না। তবে আজকে একটা জিনিস দেখাতে পারি, যেহেতু কেবল 8টা বাজে, আপনি কন্টাক্টের মধ্যে নাম্বার যেহেতু কেবল আজকে 8টা বাজে, একটা জিনিস দেখাইতে পারি। ভাইয়া কন্টাক্টের মধ্যে নাম্বার না দিয়ে এবিসি দিবেন, তারপরে সাকসেস করুন। ওইটা আমরা ভ্যালিডেশন করি নাই, ওই লেভেলে এখনো যাইনি, ওই লেভেলে পরে যাবো। ওই না, এখন ভ্যালিডেশন করতে পারি, ওতেই খুশি। ঠিক আছে, এসিটা গরম হয়ে গেছে, একটু বাতাস দিই। ধরেন আপনার কাছে সুন্দর যদি ইমেজ টিমেজ থাকে, যেমন 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 কই পাই, ও এখানেই তো আছে, গরিব মানুষ। আপনি যেই বুদ্ধি শিখাচ্ছে কাউকে বলেন না, হ্যাঁ? এখানে আসলে আমি এমনি ঢুকছি। কি আর করা, এত ঝামেলা হবে কে জানে। এই যে একটা বাটন ধরেন, এটাকে ইরর বলে চালাই দিই, হ্যাঁ? ধরেন এটা আমরা সেভ করি আমাদের যে প্রজেক্টটা আছে সেই ফোল্ডারে। ডট, ডট আসলো কেন? আহ, দরকারে নেই, আমার প্রচুর ইয়া আছে, রিসোর্স আছে, সেখান থেকে আনি। এই যে বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, এগুলো আপনারা পাবেন, কিন্তু ভালো শিখলে পাবেন, এখন দিব না, এখন কান্নাকাটি করলেও দিব না। ও কি সেটাই তো জানি না। ধরেন এই যে ইউরোপ, এত বড় না, সুন্দর একটা ইমেজ নিতে হবে। এখন দেখতেছেন আমি নার্ভাস, খুঁজে পাচ্ছি না, অতএব এখন আর জেদ করে লাভ নেই, আমি পদ্ধতিটা দেখে দিই, সুন্দর করার দায়িত্ব আপনাদের। er.png, ওকে, এখানে আসেন, রিফ্রেশ করেন। আপনি ইরোর দেখাবেন না, তাই না? এই যে স্প্যান ক্লাস ইরোর, ইরোর এইভাবে দেখাবেন না, আপনি দেখাবেন রিকোয়ার্ড, তাই তো? মানে তাহলে এখানে আপনার স্প্যান টেস্প্যান নেওয়ার কোনো দরকারই নেই, কিচ্ছু নেওয়ার কোনো দরকার নেই। আপনি এই যে ইমেজটা টাইমটা সাইডে দেন, এই তো ইমেজের ওয়াইড আর দিব না, হাইট 130 অত্যাধিক হয়ে যাবে, 20 দিন। আর এখানে আমরা দেখছি টাইটেল, এইখানে আমরা বলি রিকোয়ার্ড। ঠিক আছে, কপি, এগুলোর দরকার নেই। আর এখানে আমরা এটা বলে দিই, এগুলো খুব ইজি ব্যাপার, এগুলো কোনো ইস্যুই না, না জানলে অনেক কিছু, জানলে পাশাপাশি ক্রোজ আসছে। এই ক্রোজ কেন্দ্রি মার্জ বিটুইন 4 to 10 ক্যারেক্টার রিকোয়ার্ড, এইভাবে অনেক কিছুই করা যায়, কিন্তু বেসিক ব্যাপার ওই ওই আসলটা জানতে হবে, যে কিভাবে ইরোর টিরোর করতে হয়। এখানে ইমেজটা সুন্দর নিতে হবে, সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে, অথবা ক্লাস চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এই টেক্সট বক্সের বর্ডারে লাল হয়ে যাবে, টেক্সট বক্সের ক্লাস চেঞ্জ করে দেবেন, বর্ডারে লাল হয়ে যাবে। আর টেক্সট বক্সের উপর লাল হয়ে গেছে, টেক্সট বক্সের উপর নিলে টেক্সট বক্সেরই অল্টার বা টাইটেল ওখানে ধরলেই হবে, এই ইমেজেরও দরকার নেই, সেগুলো দেখানো যাবে, এগুলো এখনকার ইস্যু না। ঠিক আছে, এখন নেক্সট ক্লাসে আমি জাভা স্ক্রিপ্ট করে এগুলো সব দেখাবো, সম্বন্ধে ভালো আইডিয়া দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের ভ্যালিডেশন হবে জাভা স্ক্রিপ্ট, তারপর নেক্সট ক্লাসেই
আমরা বড়সড় একটা ফর্ম ধরবো, সব ধরনের কন্ট্রোল। এই যে আজকে শুধু টেক্সট বক্স দেখলাম আর হচ্ছে টেক্সট এরিয়া দেখলাম, কিন্তু খুব ভালো বুঝলাম না এই দুটার কাজ কি, আরো যেগুলো আছে। তাহলে নেক্সট ক্লাসে এই সবগুলোর কাজও আমার বুঝতে হবে, বুঝে সবগুলো একটু প্র্যাকটিস করে আমরা বড়সড় একটা ফর্ম বানাবো। এই বড় ফর্মটা আবার আমরা ভ্যালিডেট করবো, ঠিক আছে, করে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করবো। তারপর তার উপায় নেই, কি করবো, তখন এই ডাটাগুলা গুতায় গুতায় ডাটাবেসে সেভ করবো। তারপর ডাটাবেসে সেভ করতে গিয়ে আমরা ডাটাবেস শিখবো। ডাটাবেসের বেসিকটা ক্লিয়ার করে এসে আমরা ফর্মে আসবো, এসে ফর্মের আরো কিছু ব্যবসা সেবা শিখবো। শেখার পরে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে চলে যাবো। তারপরে আমাদের ছোট প্রজেক্ট আমি আপনাদের করাই দিব, ততদিনে যদি আপনারা না ভাগেন বড় প্রজেক্ট দিয়ে আপনাদের ভাগাবো। কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার তো মোটামুটি পিএইচপি 200 ঠেকতেছে পিএইচপির ব্যাচ। তো যখন প্রজেক্ট দেওয়া হয় সবাই বলে কাজ করবো কাজ করবো, বড় প্রজেক্ট বড় প্রজেক্ট, প্রজেক্টে যখন কাজ দেওয়া হয় সব ভাগে। ঠিক আছে, তো আমি এটা আশাও করতেছি না আপনাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে। ওই এই বাপনের কাজটাও দিতে হবে তাই না? নেবেন, আপনি নেবেন। হ্যাঁ, ক্লাসটা যে দিলাম সেটাও কিন্তু ভিডিও হইলো।